ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচের অর্থ হলো পদ। একটা বক্তব্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে বিভিন্ন পদ থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব। পদের প্রাথমিক ধারণা, এ প্রাইমারি নলেজ অন পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের একটা ডিটেইল ক্লাস এটা নয়, একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য একটি সাধারণ আলোচনা। চলো আমরা মূল আলোচনায় আসি। প্রথমে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করি। কোনো বাক্যে অর্থাৎ কোনো সেন্টেন্সের অন্তর্গত বিভিন্ন শব্দের, একটা সেন্টেন্সের মধ্যে, একটি বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ বা ওয়ার্ড থাকে। প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করে। তাদের ভূমিকা অনুসারে, তাদের কাজ ও ব্যবহারের ধরন অনুসারে প্রত্যেকটা শব্দের বিভিন্ন রকম নাম হয়। আর প্রত্যেকটা শব্দকে সেই স্পিচের, সেই বাক্যের একটা অংশ বলে। সেটাই হলো বাক্যের অংশ, বা বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ এখানে যে সংজ্ঞাটা দেওয়া হলো সেটা হচ্ছে কোনো বাক্যে বা সেন্টেন্সের অন্তর্গত বিভিন্ন শব্দের বা ওয়ার্ডের কাজ ও ব্যবহার অনুসারে তাদের বিভিন্ন পদে ভাগ করা হয়। প্রত্যেকটা শব্দকে বিভিন্ন পদে ভাগ করা হয় বা বিভিন্ন পদের মধ্যে ফেলা হয়, তাদেরকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। মূলত ৮ ভাগে এই শব্দগুলোকে বা এই পদগুলোকে ভাগ করা হয়। চলো দেখি এই ৮টি পদ কি কি। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাম্বার 1, নাউন, বিশেষ্য, নামবাচক শব্দ। প্রোনাউন, সর্বনাম, নামের পরিবর্তে বসে। অ্যাডজেক্টিভ, বিশেষণ, নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে। ভার্ব, ক্রিয়া, কোনো কাজ করা, হওয়া, থাকা নির্দেশ করে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, যদিও এটা শুধু ক্রিয়ার বিশেষণ নয়। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়ার, অ্যাডজেক্টিভের অর্থাৎ বিশেষণের, এবং অ্যাডভার্বেরও বিশেষণ। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। প্রিপোজিশন হচ্ছে সাধারণ অব্যয়, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কটা কি সেটা বলে দেয়। কনজাংশন, এটা হচ্ছে সংযোগকারী অব্যয়, এটাও একটা অব্যয়। এটা কি করে? দুটো শব্দকে বা দুটো বাক্যকে জুড়ে দেয়, যুক্ত করে দেয়। ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়, এটা এমন একটা শব্দ যার মাধ্যমে মনের আবেগ, দুঃখ, হতাশা প্রকাশ পায়। এই শব্দটি হয়তো সোজাসুজি কোনো বিশেষ অর্থ বহন করে না, অর্থ প্রকাশ করে না, কিন্তু সে অর্থ দেখে বোঝা যায় যে বক্তার মানসিক অবস্থা কেমন। অতএব এই হলো আমাদের ৮টি পার্টস অফ স্পিচ। প্রথমে আসছি ১ নম্বর নাউনে। প্রাণী, বস্তু, ব্যক্তি, গুণাবলীর নাম নির্দেশ করতে যে শব্দ ব্যবহার করা হয় তাকে নাউন বলে। তা আমরা জানি নামবাচক শব্দই হচ্ছে নাউন। কোনো কিছুর নাম হতে পারে, সে বিভিন্ন রকম নাম, তো সেগুলো সবই নাউন হবে। আমরা যখন নাউন নিয়ে ডিটেল আলোচনা করব তখন এই সম্পর্কে আরও ধারণা পেয়ে যাব। এক্সাম্পল, এখানে একটা প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে, তাই প্রাথমিক কিছু উদাহরণ দেওয়া রয়েছে। হিল্লোল প্লেস ফুটবল, হিল্লোল ফুটবল খেলে। এখানে হিল্লোল একটি ব্যক্তির নাম, বালকের নাম। ফুটবল একটি বস্তুর নাম। অতএব এ দুটোই নাউন। আরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। টম ব্যক্তির নাম, বুক বস্তুর নাম, ওয়াটার মেটেরিয়াল পদার্থের নাম, আয়রন পদার্থের নাম, কাইন্ডনেস কোনো গুণাবলীর নাম। তো এরকম দেখলাম কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউনের মধ্যে চলে আসবে। তারপরে পার্টস অফ স্পিচের প্রথম পদ যেটা, সেটা হচ্ছে নাউন। আমরা বুঝতে পারলাম যে নাম প্রকাশক শব্দকেই নাউন বলে। এবার আসছি প্রোনাউন, সর্বনাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় বা ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, ইউ, হি, শি, দে, ইট, মি, ইউ, হিম, হার, এই যে এগুলো অনেকগুলো প্রোনাউনের এখানে ব্যবহার রয়েছে। এখানে
আই থেকে দে পর্যন্ত এগুলো সাবজেক্ট রূপে ব্যবহার হয়। ইট সাবজেক্ট এবং অবজেক্ট দুটোতেই ব্যবহার হয়, অর্থাৎ বাক্যের শুরুতে এবং শেষে ব্যবহার করা যায়। আর তারপর মি, ইউ, হিম, হার এগুলো মূলত অবজেক্ট রূপেই ব্যবহার হয়, অর্থাৎ বাক্যের শেষের দিকে এগুলোর ব্যবহার হয়। আমরা একটা বাক্যের মাধ্যমে উদাহরণটা দিচ্ছি। টম ইজ মাই ফ্রেন্ড, টম আমার বন্ধু। হি প্লেজ হেয়ার, সে এখানে খেলে। এই যে এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে এই টমকেই বোঝানো হয়েছে। অর্থাৎ দ্বিতীয়বার আমি টম না লিখে, একই নাম বারবার না লিখে তার পরিবর্তে কোনো প্রোনাউন ব্যবহার আমরা করতে পারি। তো এটাই হচ্ছে প্রোনাউনের ব্যবহার। এবার আসছি 3 নম্বর পদে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি সম্পর্কে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউন বা প্রোনাউন, হয় টম হচ্ছে নাউন আর হি হচ্ছে প্রোনাউন, এদের সম্পর্কে যদি অন্য কোনো শব্দ, টম ইজ টল, টল হচ্ছে লম্বা, মানে টম হচ্ছে লম্বা। প্রোনাউন হি ইজ ইল, ইল যেটা, সে অসুস্থ, ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে শব্দের মাধ্যমে প্রকাশ করবে তাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ: গুড, ব্যাড, টল, শর্ট, রেড, নাইস, টু, এইগুলো। এখানে উল্লেখযোগ্য যে 1, 2, 3, 4, 5, 6 আমরা যাই বলি না কেন, ওগুলো কিন্তু সবই অ্যাডজেক্টিভ। এবার এ, অ্যান এগুলোকে আমরা আর্টিকেল বলে জানি, কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ রূপেই কাজ করে বাক্যের মধ্যে। যেমন হি ইজ এ টল ম্যান, সে একজন লম্বা মানুষ। এখানে টল যে শব্দটা, এটা একটা অ্যাডজেক্টিভ, তিনি একজন লম্বা মানুষ। অ্যাডজেক্টিভ এই কথাটার অর্থ হচ্ছে ডেসক্রাইবিং বা কোয়ালিফাইং। অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় বর্ণনা করে বা গুণাগুণ বিচার করে। তা আমরা এক কথায় যদি বুঝতে পারি, নাউন যে কোনো নাম বা প্রোনাউন নামের পরিবর্তে যা বসে, তাদের সম্পর্কে যদি কোনো বর্ণনা দেওয়া হয়, তাদের যদি কোনো গুণাগুণের কথা বলা হয়, তবে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। পার্টস অফ স্পিচের 4 নম্বরে আছে ভার্ব। যে শব্দের মাধ্যমে কোনো কাজ করা, হওয়া, থাকা, অধিকার করা নির্দেশ করে তাকে ভার্ব বলে। তার মানে বুঝতে পারলাম, ভার্বের মাধ্যমে কিছু করা বোঝায়, কোনো জায়গায় থাকা বোঝায়, কোনো কিছু হওয়া বোঝায়, কোনো কিছুকে অধিকার করা বোঝায়। তো এগুলোই হচ্ছে ভার্ব। কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। রিমান প্লেজ, রিমান খেলে। এখানে রিমান একটি কাজ করছে, সেই কাজটা হচ্ছে খেলা। অতএব আমরা বুঝলাম যে যেই শব্দের মাধ্যমে কোনো কিছু করা বোঝাচ্ছে তাকে ভার্ব বলে। কিছু ভার্বের উদাহরণ রইল: রিড, প্লে, স্লিপ, থিঙ্ক। আমরা হয়তো ভাবতে পারি যে স্লিপ তো ঘুমোচ্ছে, কিছু করছে না, কিন্তু ইংরেজি গ্রামারে এই ঘুমানোটাও একটা কাজ এবং এটা ভার্বের মধ্যেই পড়বে। থিঙ্ক, সি, ক্রাই, ডু। তারপর আসছে এমন কিছু যেগুলোর মাধ্যমে হওয়া বোঝায়: এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি। তারপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কিছু অধিকার করা বোঝায়, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এই যে ভার্বগুলো রয়েছে যার মাধ্যমে কিছু হওয়া বা অধিকার করা বোঝায়, এই ভার্বগুলো আবার সাহায্যকারী ক্রিয়ারূপেও ব্যবহার হয়। মানে ভার্ব হিসাবেও ব্যবহার হয়, আবার হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার হয়। মূলত এগুলো ভার্ব। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। এখানে হইটাকে ব্র্যাকেটে রেখেছি কারণ বাংলায় এই হই বলার কোনো প্রচলন নেই, কিন্তু ইংরেজিতে অ্যামের ব্যবহার রয়েছে। ইংরেজিতে এরকম ভার্ব ছাড়া বাক্যের ব্যবহার বা বাক্যের গঠন সাধারণত হয় না। বর্তমানে খুব সামান্য কিছু শব্দের মাধ্যমে শব্দকেও বাক্য বলে, সেই ক্ষেত্রগুলোকে যদি বাদ দিই। হি হ্যাজ এ বুক, তার একটি বই আছে। এখানে হ্যাজটি হচ্ছে ভার্ব, কারণ এটা অধিকার করা বোঝাচ্ছে।
তা আমরা বুঝলাম ভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যার মাধ্যমে কিছু করা বোঝায়, কিছু হওয়া বোঝায়, কিছু অধিকার করা বোঝায়, কোথাও থাকা বোঝায় ইত্যাদি। এবার আসছি আমরা 5 নাম্বার অ্যাডভার্ব। এটাকে বাংলায় এক কথায় ক্রিয়ার বিশেষণ বলে, কিন্তু আমরা আগেই আলোচনা করেছি এটা শুধুমাত্র ক্রিয়ার বিশেষণ নয়, এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেরও বিশেষণ। তো আমরা ডেফিনেশনটা পড়ি, সংজ্ঞাটা পড়ি। যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সম্বন্ধে আরও কিছু বলে বা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ ভার্বটা কেমন সেটা সম্পর্কে বলছে, তবে সেটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভটা কেমন সেটা সম্পর্কে বলছে, তবেও সেটা অ্যাডভার্ব। এবং অন্য আরেকটি অ্যাডভার্ব সেটা কেমন সেটা সম্পর্কে বলছে, তো সেটাও অ্যাডভার্ব। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। এক্সাম্পল, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি এটা অ্যাডভার্ব, এটা পড়ার ধরনকে বলছে। আমি যে পড়বো বা যাকে পড়তে বলছে কিভাবে পড়বে, তার মানে এই রিডটাকেই কোয়ালিফাই করছে, রিডের গুণাগুণ প্রকাশ করছে। এক্সাম্পল 2, হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুব ধীরে হাঁটে। হি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে, তার হাঁটার গুণাগুণ আছে এখানটায়, হাঁটার ধরনটা আছে এখানটায়। তো তার মানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। আবার কতটা ধীরে হাঁটে, খুব ধীরে। এই যে ভেরি, এটা আবার এই স্লোলি সম্পর্কে আবার বলে দিচ্ছে। অর্থাৎ স্লোলি অ্যাডভার্ব কারণ এটা ভার্বকে কোয়ালিফাই করছে, আবার ভেরিটাও অ্যাডভার্ব কারণ এই ভেরিটা আরেকটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তো এখানটা আমরা দেখতে পারলাম যে অ্যাডভার্ব অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। যে শব্দ অ্যাডভার্বকে কোয়ালিফাই করে বা অ্যাডভার্ব সম্পর্কে বলে তাকেও অ্যাডভার্বই বলে। নেক্সট এক্সাম্পল, শি ইজ এ ভেরি গুড গার্ল, সে খুব ভালো মেয়ে। এখানটায় শি ইজ এ গুড গার্ল, গুড যেটা, গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভালো। গুডটা এখানে ভুল করে হাইলাইট করা হয়ে গেছে। তো অ্যাডজেক্টিভ সম্পর্কে বলে দিচ্ছে যে কতটা ভালো, খুব ভালো। অতএব এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, গুডটা নয়, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি শাউটেড লাউডলি, সে খুব জোরে চিৎকার করেছিল। হি শাউটেড এটা একটা ভার্ব, লাউডলি জোরে, তার মানে তার চিৎকারের যেটা ভার্ব সেটা সম্পর্কে এখানে বলে দিচ্ছে লাউডলি। তো লাউডলিটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা দেখলাম সে জোরে চিৎকার করেছিল। আমরা দেখলাম যে ভার্বকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডভার্ব, অ্যাডভার্বকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলে সেটা অ্যাডভার্ব, এটা আরেকটা ভার্বকে কোয়ালিফাই করেছে তাও অ্যাডভার্ব। তো মূলত আমরা দেখলাম ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে কোয়ালিফাই করে যে শব্দ বা তার সম্পর্কে আরো কিছু বলে দেয় যে শব্দ, তাকেই আমরা অ্যাডভার্ব বলি। অনেক ক্ষেত্রেই অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়। এটা একটা সাধারণ নিয়ম, সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তো কিছু উদাহরণ দিয়ে দিই। অ্যাটেন্টিভ মনোযোগী, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে। স্লো ধীর, স্লোলি, অর্থাৎ এলওয়াই যোগ করেই অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। কাইন্ড কাইন্ডলি, বিউটিফুল বিউটিফুলি। এভাবে দেখলাম যে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব হয়, কিন্তু এই নিয়ম সমস্ত জায়গায় চলে না। এবার আসছি 6 নম্বর পার্সন স্পিচ প্রিপোজিশনে। বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যে ব্যবহৃত অন্য নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ গড়ে দেয় যে শব্দ, তাকে প্রিপোজিশন বলে। একটু বড় হয়ে গেল, বুঝিয়ে দিই। কোনো নাউন বা প্রোনাউন তার আগে কিছু একটা শব্দ বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্কটা কি সেটা বলে দেয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে প্রথমে একটা বুক আছে, এটা একটা নাউন, শেষে অন দ্য টেবিল সেটা একটা নাউন। তো টেবিলের উপর, সেই অন যেটা সেটা টেবিলের উপর নির্দেশ করতে ব্যবহার হচ্ছে। তো সেরকমই একটা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য অংশের বা অন্য নাউন প্রোনাউনের যে সম্পর্ক, যে কোথায়, সেটা উপরে, নিচে, পাশে, সাথে, এগুলো বা মধ্যে, এগুলো বোঝায় যে শব্দের মাধ্যমে, তাকেই প্রিপোজিশন বলে। এক্সাম্পল, অন, ইন, উইথ, অ্যাট, বিটুইন, অ্যামং, বাই, এটসেট্রা। কিছু সেন্টেন্সে প্রিপোজিশনের ব্যবহার করে দেখি।
দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ, পেনটি ব্যাগের ভিতর। এই যে এখানে দ্য পেন এটা একটা নাউন, দ্য ব্যাগ এটা একটা নাউন, এই দুটোর মধ্যে সম্পর্ক কি না এই পেনটা এই ব্যাগের ভিতরে আছে, উপরে নেই। তো এই সম্পর্কটা বলে দিচ্ছে এই ইনের মাধ্যমে। তো এটাই এই ইনটাই হচ্ছে প্রিপোজিশন, এটাই হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক সেটা নির্ধারিত করে দেয় এই প্রিপোজিশন। হি কেম উইথ মি, এই যে মি এটা একটা প্রোনাউন, হি এটা একটা প্রোনাউন, এই মির আগে উইথ বসে সাথে নির্দেশ করছে যে আমার সাথে সে এসেছিল, সে আর আমি পাশাপাশি ছিলাম, সে আমার সাথে এসেছিল। এবার আসছি আমরা 7 নম্বর পার্টস অফ স্পিচে, কনজাংশন। কনজাংশন হচ্ছে দুটো শব্দকে জুড়ে দেয়। কনজাংশন এমন একটা শব্দ যে দুটো শব্দকে জুড়ে দেয় বা দুটো বাক্যকে বা একটি বাক্য একটি শব্দকে বা একটি বাক্যের সাথে আরেকটা বাক্যকে জুড়ে দেয়। যে শব্দ কোনো সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, মানে এর মাধ্যমে কিছু জুড়ে দেওয়া হয়। যেমন অ্যান্ড, বাট, অর, বিকজ, সো, এটসেট্রা, এগুলো। এক্সাম্পল দেখছি, হি গেভ মি পেন অ্যান্ড বুক, তিনি আমাকে পেন এবং বই দিয়েছিলেন। এই যে পেন অ্যান্ড বুক, এখানে হি গেভ মি পেন, এখানে একটা বাক্য নির্দেশ করছে আর এখানে একটা শব্দ নির্দেশ করছে। এই শব্দের সাথে এই বাক্যের যে সম্পর্ক জুড়ে দিয়েছে, তো এই অ্যান্ড দিয়ে। নেক্সট এক্সাম্পলটা দেখি, কোল ইজ ব্ল্যাক বাট চক ইজ হোয়াইট। এখানে দুটো বাক্য আছে, কয়লা কালো আর চক সাদা। দুটো বাক্যকে জুড়ে দেওয়া হয়েছে এই বাট দিয়ে, কয়লা কালো কিন্তু চক সাদা। তো দেখলাম এখানে এই বাট হচ্ছে একটা সংযোগকারী অব্যয় অর্থাৎ কনজাংশন। এখানে যেমন একটা শব্দকে জুড়ে দিয়েছিল, এখানে একটা বাক্যকে জুড়ে দিয়েছে। নেক্সট এক্সাম্পল, হি উইল কাম অর আই শ্যাল গো, সে আসবে অথবা আমি যাব। এখানেও দুটো বাক্যকে জুড়ে দেওয়া হয়েছে অর দিয়ে, অথবা। সে আসবে অথবা আমি যাব। এগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, পরবর্তীকালে এগুলোকে আরেকটু দেখব। রাম অর শ্যাম উইল কাম, মানে রাম অথবা শ্যাম আসবে, এখানে দুটো শব্দকেই জুড়ে দেওয়া হলো। তো এইভাবে বিভিন্ন শব্দকে, বিভিন্ন বাক্যকে, বাক্যের সাথে শব্দ, শব্দের সাথে শব্দ, বাক্যের সাথে বাক্য জুড়ে দেয় যে শব্দ, তাকেই কনজাংশন বলে। এবার আসছি পার্টস অফ স্পিচের 8 নম্বর পদে, সেটা হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো আবেগসূচক অব্যয়, অর্থাৎ এই শব্দের মাধ্যমে কোনো আবেগ প্রকাশ পায়, মনের উচ্ছ্বাস প্রকাশ পায়। যে শব্দের মাধ্যমে মনের কোনো হঠাৎ আবেগ প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। তা আমরা বুঝতে পারলাম এই শব্দের মূল কাজই হচ্ছে মনের হঠাৎ আবেগ যেটা, সেই আবেগ প্রকাশক যে শব্দ বা উচ্চারণ, সেটাকেই আমরা ইন্টারজেকশন বলি। এক্সাম্পল, অ্যালাস হি হ্যাজ ডাইড, হায় তিনি মারা গেছেন। এখানে অ্যালাসটা ইন্টারজেকশন। হুররে উই হ্যাভ ওন, কি মজা আমরা জিতেছি, এই হুররে এই শব্দটা ইন্টারজেকশন। ব্রেভো ইউ হ্যাভ ডান ওয়েল, সাবাস তুমি দারুণ করেছো। তো এই শব্দগুলো হচ্ছে মনের আবেগ, উচ্ছ্বাস, দুঃখ প্রকাশক শব্দ, এগুলোকেই বলে ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন ব্যবহারের পরে একটা বিস্ময়বোধক চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন, এটার ব্যবহার হয়। এক্সক্লামেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বা বিস্ময়বোধক বাক্যে ইন্টারজেকশনের ব্যবহার হয়। তার মানে এই যে ব্রেভো, হুররে, অ্যালাস ইত্যাদি যা আছে, এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সেই মূলত ব্যবহার হয়। এছাড়াও হঠাৎ কোনো বাক্য না থাকলেও শুধু ব্রেভো, হুররে, অ্যালাস এগুলোও আমরা বলতে পারি। তো এই হলো পার্টস অফ স্পিচের 8টি ভাগ। যে 8টি ভাগ আমরা খুব সংক্ষেপে জেনে নিলাম, যে নাউন নাম প্রকাশক শব্দ, প্রোনাউন নামের পরিবর্তে বসে, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, ভার্ব যার মাধ্যমে কিছু করা, হওয়া, থাকা, অধিকার করা নির্দেশ করে, অ্যাডভার্ব যে ক্রিয়া সম্পর্কে, বিশেষণ সম্পর্কে অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে বা অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে,
প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউনের সাথে বাক্যের অন্য নাউনের যে সম্পর্ক সেটা বলে দেয়, আর কনজাংশন হচ্ছে জুড়ে দেয় দুটো শব্দকে, শব্দের সাথে বাক্যকে ইত্যাদি। আর ইন্টারজেকশন হলো মনের ভাব প্রকাশ, মনের হঠাৎ আবেগ উচ্ছ্বাস প্রকাশক যে শব্দ, সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। তো সংক্ষেপে আমরা পার্টস অফ স্পিচ এর একটা পরিচয় লাভ করলাম। আজকের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী আলোচনায় আমরা আবার একসাথে যোগ দেব। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।